ওই এসিআরের যে বিষয় এটা কম লাগবে সময়, কারণ যেহেতু আপনারা অলরেডি এসিআর ইয়ে করছেন, তাই না? স্যার এটাই ভালো করে সবাই শিখতে চায় স্যার। না, সব ভালো করেই শেখাবো, খারাপ করে শেখাবো না। প্রথমে আমরা যেটা বলতে চাচ্ছি যে এটা কাদের জন্য প্রযোজ্য, বেসামরিক না, সামরিক না, বেসামরিক। কারণটা শুধু সরকারি না, এর বাইরেও অনেক আধা সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ইত্যাদি ইত্যাদি, নবম গ্রেড অ্যান্ড তদন্ত, আপনারা নবম গ্রেড তদন্ত। আর পঞ্জিকাবর্ষ এসিআর কোন সালের যাবে, পঞ্জিকাবর্ষ অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর। আর অনুবেদনাধীন, অনুবেদনকারী আর হলো প্রতিষ্ঠাকারী কারা, অনুবেদনাধীন কারা, যার এসিআর লেখা হয়, হ্যাঁ, সে হলো যে কর্মচারীর কাজের মূল্যায়ন করা হয় সে হলো অনুবেদনাধীন বা অফিসার রিপোর্টের আপর। আর যে লেখে সে হলো রিপোর্ট ইনিশিয়েটিং অফিসার, অর্থাৎ যে মূল্যায়ন করে সে হলো কি, সে হলো অনুবেদনকারী। আর যারটা লেখা হয় সে হলো অনুবেদনাধীন, যারটা মূল্যায়ন করা হয়। আর প্রতিস্বাক্ষরকারী কাউন্টার সাইনিং হলো বসের বস, অর্থাৎ হ্যাঁ মানে যে কাউন্টার সাইন করবে যে তার অনুবেদনকারী ঠিক মতো লেখছে কিনা, কোনো ইয়ে আছে না, জাস্ট ক্রস চেক, তাদেরকে বলা হয় কাউন্টার সাইনিং অফিসার। হ্যাঁ, আর ডোসিয়ার কি, যেখানে আমাদের সার্ভিসগুলো এসিআর সবগুলো জমা রাখা একটা বাক্স। ডোসিয়ার মানে একটা বাক্স, একজন কর্মকর্তা থাকে তার অধীনে বাক্স। আগে তো ছিল বাক্স, ওই জনবসতি মন্ত্রণালয়ের বাক্স দিয়ে ভর্তি, আলমারি রাখার জায়গা নেই। এখন হলো সফটওয়্যার, এখন হলো সব কিছু রাখে হলো এই সফটওয়্যারে কি, যে এই যে কম্পিউটারের যে আছে না সিডি ড্রাইভে রাখা, বা ওই যে ইয়া পাওয়া যায় টেরাবাইট গিগাবাইট অবধি রাখা, মানে সফটওয়্যার রাখা। আচ্ছা, একটা জিনিস এখানে যেটা আমরা বলতে চাই যে এই কয় রকমের এসিআর, এসিআর হলো দুই রকম, বার্ষিক আর আংশিক। যদি জানুয়ারি থেকে ডিসেম্বর থাকে বার্ষিক একটা, আর যদি স্প্লিট হয় কারো কাছে 3 মাস, কারো কাছে 9 মাস, 3 মাসের কম হলে এসিআর হবে, 3 মাস 9 মাস, অথবা 3 মাস 3 মাস, 4টাও হতে পারে, 3টাও হতে পারে, 2টাও হতে পারে, 1টাও। এখন আপনি আপনার বসের অধীনে কতদিন চাকরি করতেছেন সেটার উপরে, তাহলে দুই রকমের, বার্ষিক আর হলো আংশিক, 3 মাস পর্যন্ত। আর স্বাস্থ্য পরীক্ষার যে প্রতিবেদন মাস, এখন যদি আপনার একটা হয় একটাই স্বাস্থ্য পরীক্ষা, যদি আপনার 3টা পার্সিয়াল হয় লাস্টেরটাতে থাকলেই হবে। বছরে একবারই মেডিকেল সার্টিফিকেট, 3টা হলে 3বার মেডিকেল সার্টিফিকেট হবে, একবার। এখন আসলো যে অনুবেদনকারী এবং প্রতিস্বাক্ষরকারী একাধিক হওয়ার ক্ষেত্রে করণীয়। মনে করেন যে অনুবেদনকারী কিংবা প্রতিস্বাক্ষরকারী একাধিক হওয়ার ক্ষেত্রে করণীয় কি বলেন? আপনার মনে করেন যে অনুবেদনকারী একজনের কাছে 3 মাস, আরেকজনের কাছে 4 মাস, আরেকজনের কাছে হলো, এখানে বলতেছে যে এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে আগে কি ছিল যে যদি অনুবেদনকারী যদি 3 মাস না হয় তাহলে এসিআরই হতো না। এখন 12 গেজেট, আর 20 গেজেটে বলছে অনুবেদনকারীর অধীনে 3 মাস হয় নাই কিন্তু প্রতিস্বাক্ষরকারীর অধীনে হচ্ছে, তখন আপনি প্রতিস্বাক্ষরকারীকে দিবেন। প্রতিস্বাক্ষরকারী তখন কি করবে, অনুবেদনকারীর কাজ করবে, আর প্রতিস্বাক্ষরের ঘরে লেগে দরকার নেই। সিমিলারলি প্রতিস্বাক্ষরকারী নাই কিন্তু অনুবেদনকারী আছে, প্রতিস্বাক্ষরী একেবারেই নেই, অনুবেদনকারী আছে। অনুবেদনকারীর কাজ করে ডোসিয়ারে দিয়ে দেবে, বলবে প্রতিস্বাক্ষর, কারণ তার তো প্রতিস্বাক্ষরকারী নাই। আর আরেকটা হলো যে এই প্রতিস্বাক্ষরকারী যদি 3 জন হয়, অনুবেদনকারী 1 জন, কিন্তু প্রতিস্বাক্ষরকারী 3 জন, কেউ 3 মাস, কেউ 5 মাস, 5 3 8, আরেকজন 4 মাস, তাহলে সর্বোচ্চ কার কাছে 5 মাসের কাছে যাবে। অর্থাৎ অনুবেদনকারী
অনুবেদনকারী তার ফর্ম ফিল আপ করে যে 5 মাস আছে তার কাছে দিবে প্রতিষ্ঠান। আর যদি 6 মাস থাকে মানে আপনি অনুবেদনকারী আছে কিন্তু প্রতিষ্ঠানকারী 6 মাস পর চলে গেছে আর 6 মাস আরেকজন, তখন শেষের 6 মাস ওইখানে দিতে হবে। এটাই হলো নিয়ম। এখন অনুবেদনকারী বা প্রতিষ্ঠানকারী অবর্তমানে করে কেউই নাই, অনুবেদনকারীও নাই, প্রতিষ্ঠানকারীও নাই। কি কারণে নাই এখানে স্পষ্ট করে লেখা আছে, কি কারণে নাই। দুইজনই নেই, তাহলে কি করবেন? আপনি নোট দিবেন জানুয়ারি 31শে জানুয়ারি না 31শে জানুয়ারির মধ্যে অনুবেদনকারী, 28শে ফেব্রুয়ারি হলো অনুবেদনকারী, অনুবেদনাধীন হলো 31 জানুয়ারি, 28 ফেব্রুয়ারি হলো অনুবেদনকারী, আর 31শে মার্চ হলো প্রতিষ্ঠানকারী। আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনে কারো হয়তো ডায়রিয়া হাসপাতাল এই সকল বা অ্যাক্সিডেন্ট করে ঘরে বসে আছে, হাত ভেঙে গেছে, ও তো দেখতে পারবে না, ওগুলো সার্টিফিকেট দিতে হবে, দিয়ে তখন বিলম্বিতটা 1 মাস, অর্থাৎ 1 মাস 31শে এপ্রিল পর্যন্ত। এরও 1 মাস পিছিয়ে যাবে, প্রত্যেকেরই 1 মাস। কিন্তু কেউই নাই, তখন 31শে জানুয়ারির মধ্যে আপনি নোট দিবেন যে আমার অনুবেদনকারী প্রতিষ্ঠান কেউ নাই। ডোসিয়ারে দিলে ডোসিয়ার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আপনার অনুবেদনকারী এবং প্রতিষ্ঠানকারী ঠিক করে দেবে। এটাই হলো এখানে বলা আছে। এখানে কারো কোনো অ্যাম্বিগুইটি আছে এই বিষয়ে? কারো কোনো অ্যাম্বিগুইটি আছে? দাখিল অনুস্বাক্ষর প্রতিস্বাক্ষরের কথা তো আমি বলছি, এটা তো ক্লিয়ার, তাই না? নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করা কি অসদাচার। যেমন 31শে জানুয়ারি এই যে পার হয়, এর মধ্যে যদি কেউ না দেয় তাহলে অসদাচার। অসদাচার মানে কি? কন্ট্রাক্ট রুলে অসদাচরণ মানে যায়, এখানে অসদাচরণ কি হবে দেখেন, এখানে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা। তবে অনিবার্য কারণ তো বিলম্বের মধ্যে 1 মাস, যে কোনো কারণে আপনি দেন নাই সেটা 1 মাস পাবেন, অর্থাৎ 31শে জানুয়ারির কাছে 31শে মানে 1 মাস আর কি, 30 দিন। অ্যান্ড দেন আর এগুলো হলো নম্বরের হিসাব। আপনি মনে করেন যে 365 দিনের এসিআর দেওয়ার যোগ্য, কিন্তু আপনি দিচ্ছেন হলো 9 মাসে দেওয়ার যোগ্য না হলে তো দরকার নেই, কারণ ম্যাটারনিটি লিভে যদি আপনি থাকেন 6 মাস তো আপনার দরকার নেই। ডেপুটেশনে যদি থাকেন পিএইচডি এমএস, ডেপুটেশন মানে শিক্ষার জন্য ডেপুটেশন, আপনাদের হয়তো কি জানি না, এটা হলো যে ওটা তো ডেপুটেশন হতো প্রগ্রেসিভ, সেখানে তো 6 মাস থাকা বা 3 মাসও যদি থাকেন বা 4 মাস, 4 মাসই হলো পূর্ণ, ওটা মানে ফুল না। কিন্তু আপনি 1 বছর দেওয়ার যোগ্য, কিন্তু আপনি দিচ্ছেন 9 মাসে, তাহলে কি হবে? আপনি এসিআর এ যদি 96 পান, তাহলে 365-কে 96-কে ভাগ করে ওই 9 মাসের কত ওটাতে গুণন করে ওই নিয়ম ওই নাম্বারটা আপনি পাবেন। সেটা যদি 69 হয় তাহলে 70 দেওয়া হবে, কারণ 70-এর নিচে পাওয়া মানে হলো বিরূপ মন্তব্য। বিরূপ মন্তব্য 2 রকম, একটা হলো কথায় বিরূপ মন্তব্য লিখতে পারি, অথবা নাম্বার 70-এর কম দিলেও সেটা বিরূপ। কিন্তু বিরূপ মন্তব্য দিতে হবে ইউ হ্যাভ টু শো কজ। শো কজ মানে তাকে রেক্টিফায়ার সুযোগ দিতে হবে, যদি রেক্টিফাই হয়ে যায় ওকে, আর যদি না হয় তখন আদারওয়াইজ ইউ ক্যানট গিভ রিভার্স কমেন্টস, আইদার লোয়ারিং দ্য নাম্বার অর মেক কমেন্টস, মানে অ্যাডভান্স কমেন্ট। চিঠি অগ্রাহ্যের মাধ্যমে দিবেন। আপনি যে এসিআর দিচ্ছেন আপনার বসকে অগ্রাহ্য করে দিবেন, যে বসের নাম দিবেন, আপনি তো দিলেন, বসের নাম দিবেন, অনুলিপি দিবেন হলো কি প্রতিস্বাক্ষরকারী এবং ডোসিয়ার। তাহলে মানুষ জানলো কোথায় আছে। আপনি এটা রেখে দিবেন অগ্রাহ্য রিসিভ করে, ওই যাকে দিলেন তার পিএ পিওন যেই থাক রিসিভ করে আপনি রেখে দিবেন। 5 বছর পর প্রমোশনের সময় দেখা গেল আপনার এসিআর হারায় গেছে, কিন্তু আপনি 5 বছরের জমা দেওয়ার স্লিপ অগ্রাহ্যপত্র আছে, তাহলে প্রমোশনের সময় যে 3 বছরের আছে, 3 বছরে যে নাম্বারটা গেছে এটার গড়ই হারিয়ে যাওয়া 2টার গড়, কারণ ইনকামবেন্টকে ক্ষতিগ্রস্ত করা যায় না। আর একটাও যদি না থাকে হারা যায়, আপনি ফরওয়ার্ডিং লেটার আছে 5টায়, তাহলে 94 নাম্বার দিয়ে দিবে ডোসিয়া, হারায় গেলে 94 নাম্বার দিয়ে দিবে। আর যদি থাকে
একটাও থাকে ওটার গড়ই আর ওটাতে দিয়ে দেবে। যাদের অগ্রায়ণ পত্র বেরিয়ে এই যে অগ্রায়ণের মাধ্যমে দিবে এবং এটা সিল ডালা করে দেবেন, গোপনীয় সিল ডালা, এবং ঘষা মাজা করা যাবে না, একটানে কেটে লেখবেন। আবার যদি কাটা লাগে তাহলে তো আর হবে না, তাহলে ক্যান্সেল করে নতুন দেবেন। যার জন্য কোনো ঘষা মাজা ফ্লুইড ইউজ করা যাবে না, একটানে কেটে ডিজার দেওয়া। ফাইরোজের সাথে চুক্তি করো। আমার তো পিছিয়ে সিট ছিল, আমার সামনে আগে দিচ্ছে ফাইরোজ। আমি আসার পর সকালে ব্যাগ রেখে গেছি, দেখি যে ব্যাগ সামনে। আচ্ছা, যেমন বুনিয়াদি কাদের কাদের এসিআর প্রযোজ্য হবে না, এই সকল কারণে যে বুনিয়াদি বিবাহিত পশুরা বিশেষ ভালোবাসা বাধ্যতামূলক অপপ্রমাণ দেওয়া পদায়নের জন্য ন্যস্ত, এই সকল কারণে এসিআর হবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু গেজেটে যাই না, গেজেটে গেলে ভালো হবে। এই যে গেজেট আপনি ডাউনলোড করবেন, mopa.gov.bd থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে এখানে যদি আপনার টানা 1 বছর হয় তাহলে কি লিখবেন? 3 মাস দিলে আংশিক, যদি 2টা হয় আংশিকে দিবেন, 2-এর অধিক। হ্যাঁ, 1 জুলাই যদি চাকরি জয়েন হয়, হ্যাঁ 1 জুলাই চাকরি জয়েনিং ডেট 1 জুলাই, হ্যাঁ, সেক্ষেত্রে বার্ষিক হবে না আংশিক হবে? আংশিক। আংশিক মানে 1 ডিসেম্বর থেকে জয়েনিং করা হয়েছে 1 জুলাইতে। হ্যাঁ আংশিক হবে, আংশিক আংশিক হবে, ওই বছরেরটা আংশিক, পরের বছরেই পূর্ণ। বুঝছেন? মানে 12 মাসের কোনো কম, আপনি জয়েনিং তো অক্টোবরেও করতে পারেন, 4 মাসও হলেও আংশিক, 6 মাস হলেও আংশিক, 9 মাস হলেও আংশিক। এটাই আপনার 100 মার্কস, 100 মার্কস বেরোচ্ছে। জাকারি এটা কি কোশ্চেন করলো? আংশিক আংশিক। অনুবেদনকারী যদি আপনার সেম থাকে তাহলে তো কোনো কথাই নাই, ওটার উপরে তো আর নির্ভর করবে না যে আপনার আংশিক বার্ষিক নির্ভর করবে। 1 বছর হলেই তো অনুবেদনকারী সেম থাকবে। আপনি 1 বছর তার অধীনে আছেন পূর্ণ, 1 বছরের কম থাকলেই আংশিক, সেটা অনুবেদনকারী হোক আর প্রতিস্বাক্ষরকারী হোক। ঠিক আছে? প্রতিস্বাক্ষরকারী তো অন্য হিসাব। অনুবেদনকারী আছে 3 মাস, হ্যাঁ, বা 3 মাসের কম 2 মাস, তাহলে কি এসিআর হবে না? কিন্তু প্রতিস্বাক্ষরকারী আছে 1 বছর, প্রতিস্বাক্ষরকারী অনুবেদনকারী কাজ করবে, বলবে প্রতিস্বাক্ষরের দরকার, কারণ একজন লোক দুইবার ইভালুয়েট করা, 2 জায়গায় করার কোনো মানে হয় না। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা হলো যে আপনার হলো 12 মাস হলেই, একজনের কাছে 12 মাস থাকলেই স্প্লিট হলেই ওটা আংশিক। একজনের কাছে যদি আপনি 12 মাস থাকেন, অনুবেদনকারী নাই, প্রতিস্বাক্ষরকারী 12 মাস, ওকে, এটা পূর্ণ। বা অনুবেদনকারীর অধীনে 12 মাস, প্রতিস্বাক্ষরকারী নাই, 12 মাস মানেই হলো পূর্ণ। বার্ষিক। একটা স্প্লিট হয়ে গেলেই এটা আংশিক। ঠিক আছে? স্প্লিট হলেই আংশিক, সেটা অনুমোদনকারী হোক আর প্রতিষ্ঠায় ডিপেন্ড করবে। কে দেখবে সেটা ডিপেন্ড করবে বেস্ট অন রুলস। রুলস উইল টেল ইউ যে হু উইল রাইট ইউর এসে, দ্যাটস আনাদার থিং। কিন্তু আংশিক আর পূর্ণর ব্যাপার হলো 12 মাস আর 12 মাসের কম। ঠিক আছে? আপনি জয়েন করেন না করেন বা সেটা অন্য বিষয়। এখন আসলো যে এখানে এই যে প্রথম অংশ তো স্বাস্থ্য পরীক্ষা, দ্বিতীয় অংশ যেটা এই যে অনুবেদনকারীর নাম দেখেন ফর্ম, এখানে বলছে অনুবেদনকারীর প্রকৃত কর্মকাল, এটা কোনটা? ডিউরেশন, আপনার বসের অধীনে কত বছর হলো আছে। ওটা এমন না যে বিবেচ্য বছর, যেমন এটা 25 সাল, 24 সালের এসিআর না, 24 সালের ডিউরেশন না, যে 3 মাস থাকতে পারেন, 6 মাস থাকতে পারেন, 12 মাস থাকতে পারেন। প্রকৃত এটা হলো ডিউরেশন, যে ওই বসের অধীনে আপনি কত বছর চাকরি করেন।
তারপর প্রতিস্বাক্ষরকারী যে ডিউরেশন, যে কত বছর আপনি আছেন স্যার বলেন। আলাদা আলাদা যদি স্যার আমাদের প্রতিষ্ঠানটাই থাকে হ্যাঁ, সেক্ষেত্রে কি স্যার আমাদের এটা কি সেটা এখানে না, এইখানে যেটা দ্বিতীয় অংশ যেটা, এইখানে আপনি ডিউরেশন দিবেন যে 5 বছর হলো তার অধীনে আছে বা 3 বছর হলো আছে, এখানে ডিউরেশন। আর স্যার যদি তিনবার ট্রান্সফার যেমন আরে বাবা, ওটা পরে আসতেছি, কাম টু দ্য নেক্সট ওয়েট। এই ফর্মে আপনি থাকবে ডিউরেশন, আর যেটা আপনি বলতেন 3 মাস 6 মাস, ওটা আলাদা যাবে, ফর্মেটের আলাদা যাবে। এই যে এখানে কি বলছে, অনুবেদনে দ্বিতীয় অংশ দেখেন, তৃতীয় অংশে আপনারটা আসবে অনুবেদন বিবেচনা মন্ত্রণালয় অফিসের নাম ডিউরেশন। এখানে আপনি দিবেন 24 সালের এসিআর হলে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, এখানে লিখবেন তৃতীয় অংশে। প্লিজ লিসেন টু মি, লিসেন টু মি। এইখানে দিবেন 1 বছরের, আর স্প্লিট যদি হয় এইখানে, এই যে 11তে এইখানে কাহিনী, সেটা কি, আপনি যদি 1 বছর আপনার বছরের অধীনে থাকেন 1 বছরই এখানে লিখবেন 1 জানুয়ারি। কিন্তু যদি 4 মাস থাকেন তাহলে ওটাতে 4 মাস, আর একটা ডাউনলোড করে নেওয়া, ওখানে দিবেন হলো 8 মাস। এইখানে হলো ওই ডিউরেশন বিবেচ্য বছরে, অর্থাৎ আমি যদি এখন দেখি 24-এরটা এখানে স্পেল আউট করে দেবে, এবং যে সাক্ষ্য দিবে সে দেখে দিবে যে এই ডিউরেশনে আমি তার পথ ছিলাম কিনা, এটাও গেজেটে বলা আছে। এইখানে স্প্লিট হবে, কিন্তু ওটাতে হলো ওই যে দ্বিতীয় অংশে যেটা, এখানে হলো ডিউরেশন। কেননা একই ব্যক্তি যদি বারবার এসিআর খারাপ করে দেয় তাহলে তদন্ত হবে যে কি জন্য সে বারবার খারাপ হচ্ছে। এই জন্য আমি ডিউরেশনে যদি না জানি যে শিশির মুন্সির অধীনে ওই বাবু হোসেন 10 বছর হলো আছে, আমি 5 বছর ভালো দিছি আর 5 বছর খারাপ দিছি, কি জন্য খারাপ দিছি। আর যদি নাই জানে, ডিউরেশন নাই থাকে যে বাবু হোসেনের এই আপনার হলো বস কেডা খারাপ দিচ্ছে, এটা তো আমার এখানে না থাকলে তো আমি বুঝতে পারবো না যে কে খারাপ দিচ্ছে। যার জন্য এখানে লিখে দিতে হবে যে অমুক, তাই না? এইখানে দিতে হবে ডিউরেশন, যে এই যে মিস্টার অনুবেদনকারী হলো শিশির মুন্সি, তার অধীনে কত বছর ছিল, 5 বছর। তাহলে না আমি তাকে ধরবো যে এটা না। একইভাবে প্রতিস্বাক্ষরীয় খারাপ দিতে পারে, প্রতিস্বাক্ষরকারী শফিকুল ইসলাম, তাহলে কত বছর থাকছে বাবু হোসেন, 5 বছর। তো কে খারাপ দিছে না দিছে এটা তদন্তের ব্যাপার, এই জন্য এখানে এটা দিছে। আর এইখানে 11তে যেটা দিছে এটা হলো যে 3 মাস যদি থাকেন 3 মাস, 6 মাস, হোয়াটএভার, বুঝতে পারছেন তো? এখন ক্লিয়ার? বিবেচ্য বছর মানে 24 সালে বিবেচ্য বছরের ক্ষেত্রে, বিবেচ্য বছরে কিন্তু ও তো এখানে থাকবে হলো ডিউরেশন, এটা তো বিবেচ্য বছর না, আরো আগের বছরেরও কে বধ ছিল কত বছর, একই 24 সালেরই, কিন্তু ওইখানে থাকবে ডিউরেশন আর কত বছর যাব। আর এইখানে শুধু বিবেচ্য বছরের স্পেসিফিক 24 সালের। যদি হ্যাঁ হ্যাঁ এখন স্যার যেদিন থেকে জয়েন করছে ওই তারিখটা হবে স্যার, আর লাস্ট 31শে ডিসেম্বর এরকম হচ্ছে। আমরা 11তে এইভাবে দিই 24 সালে বর্তমান আবেদনকারীর অধীনে চাকরির পূর্ণ মেয়াদ, হ্যাঁ, যেদিন থেকে স্যার জয়েন করবে ওই দিকটা হবে। সেটাই তো আমি বললাম, জয়েন না করলে দিবেন কেমন, অর্থাৎ আপনি তার অধীনে কতদিন আছেন সেটা দিতে হবে, তারিখ, স্পেসিফিক তারিখ। হ্যাঁ, আমার এখানে বস তো 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরই তো আমি আছি, যে আমার অধীনে যে 3 জন আছে, আমি তো পুরো বছরের পর বছর আছি বার্ডে। আমাদের তো স্যার হ্যাঁ, অ্যাডমিট কার্ড থেকে আসে, তাহলে তার আগে একজন ছিল, ও তো আর ফাঁকা নাই, কেউ না কেউ তো ছিল, তাহলে সে তার কাছে যদি 3 মাসের বেশি হয় তাকেও দিতে হবে। আপনি বিষয়টা বুঝছেন কি না? আপনার বল যে আছে কয় তারিখে জয়েন করছে, 24 সালের কয় তারিখে, 24 সালের কয় তারিখে? হ্যাঁ, মনে করেন যে 30 এপ্রিল, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 30 এপ্রিল আগে 4 মাস হয়ে গেছে, আপনার এসিআর হবে না? ও তো বস, ওর কাছেও দিতে হবে তো। হ্যাঁ, আপনি মনে করেন যে আপনার বস
জুলাই 1 তারিখে জয়েন করছে উনিই বস, আর আগে যে 6 মাস ছিল সে বস না? তাহলে আংশিক। এখন যদি আসে হলো এই ফেব্রুয়ারির 15 তারিখে, তাহলে আগের বস এসিআর হবে না, কারণ 2 মাসের কম। কি বিষয়টা বুঝছেন কিনা? হ্যাঁ, এমন না যে আপনি এই বছর আসছেন আপনি 31শে মার্চ থেকে 31 ডিসেম্বর দিবেন, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস কই গেল? হ্যাঁ, আমি বলতেছি অনুবেদনকারী হিসেবে, তার বস তো ডাইরেক্টর হলো অনুবেদনকারী, প্রতিস্বাক্ষরকারী কি ডাইরেক্টর? আর অনুবেদনকারীকে হ্যাঁ, ওর কাছে কতদিন ছিলেন? আপনি তো চিন্তা করবেন থিঙ্কিং অ্যাবাউট দ্য অনুবেদনকারী। প্রতিস্বাক্ষরকারী চিন্তা তো আপনার না। আমি যদি অনুবেদনাধীন হই, আমি দেখবো অনুবেদনকারী কয়জন আছে আইন অনুযায়ী, ততজনের কাছে আমার দিতে হবে। প্রতিস্বাক্ষরকারী চিন্তা, দিস ইজ নট ইউর কনসার্ন। যার জন্য এই গেজেট নট অনলি ফর অনুবেদনাধীন, ইট ইজ ফর অনুবেদনকারী, প্রতিস্বাক্ষরকারী, ডোসিয়ারে যে কর্মচারী আছে তারও শিখা লাগবে। সে যদি না জানে গেছে, তাহলে আপনাকে 94 নাম্বার কিভাবে দিবে যে আপনার অগ্রায়ণপত্র আছে কিন্তু এসিআর হারাই গেছে? তাহলে 94 নম্বর, এটা তো ডোসিয়ারে জানতে হবে। ডোসিয়ার লিখবে হলো, ডোসিয়ার করতে হলো 94, আর 3 বছরের যদি থাকে 3 বছর কে লিখবে? ডোসিয়ার। তাহলে তারও কর্মচারীরও জানা দরকার। ইট ইজ ফর অল। স্যার অনুবেদনের যে কর্মচারী স্বাক্ষর, এখানে স্যার ডেটটা কবে হবে? যদি আমি গত বছর 24 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমি আমার এসএ জমা দিব, তাহলে সেখানে জানুয়ারি ডিসেম্বরের ডেটটা অনুবেদনকারী তো আপনি অনুবেদনাধীন। অনুবেদনের টার্গেট হলো 31শে জানুয়ারির মধ্যে। জানুয়ারির 1 তারিখেও দিতে পারেন, 31 তারিখেও দিতে পারেন। স্যার ডিসেম্বর দেওয়া যাবে না, ডিসেম্বর পর্যন্ত তো আপনি ইভালুয়েটেড হচ্ছেন, 31শে ডিসেম্বরের আগে দেওয়া যাবে। আপনি 31 জানুয়ারির পরে যে কোনো হ্যাঁ 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর ডিউরেশন থাকবে। না, ওটা সাইনে দিতে হবে না। আপনি তো এখানে তো উপরে লেখাই লিখছেন 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, ওগুলো তো দেওয়াই আছে। আপনি স্বাক্ষর যেটা দিবেন সেখানে 15ই জানুয়ারি যদি জমা দেন, 15ই জানুয়ারি স্বাক্ষর দিয়ে 15ই জানুয়ারি, স্বাক্ষর দিয়ে 31শে জানুয়ারি, স্বাক্ষর দিয়ে 1 জানুয়ারি, কিন্তু আপনি তো 31 ডিসেম্বর স্বাক্ষর দিয়ে দিতে পারবেন। এই প্লিজ বলেন। স্যার প্রতিস্বাক্ষরকারী স্যার যদি উনি পিআরএ চলে যান স্যার, হ্যাঁ, যেমন 31 ডিসেম্বর পর্যন্ত নাই, উনি হচ্ছে কি নভেম্বরে চলে গেছে, সেক্ষেত্রে কি প্রতিস্বাক্ষরকারী কি আমরা মানে যতদিন ছিলেন ওই পর্যন্ত দিব কি না, একজনই দিব কি না? অবশ্যই যে আপনার প্রতিস্বাক্ষরকারী ডিউরেশন দিবেন হলো 1 জানুয়ারি থেকে নভেম্বরের 1, যতটুকু আছে ততটুকু, কারণ তো চাকরি নাই, ওটা আপনি দিতে পারবেন না। স্যার ওই যে বাকিটা যে গ্যাপ আছে স্যার, যে 1 মাস বা 2 মাস, ওই গ্যাপটা কি স্যার নতুন আরেকজন দিবেন না? 3 মাসের কম হলে তো এসিআর হবেই না। 3 মাসের কম হলে তো এসিআরই হবে না, অনুমোদনকারী আর প্রতিস্বাক্ষরকারী না, হবেই না। স্যার প্রতিস্বাক্ষরকারী জুলাইয়ের 1 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত আমাদের দায়িত্ব থাকে, তাহলে টোটাল 5 মাস ছিলই, আর এক মাসে নাই, তো আমরা নিউজে দেখা দিলাম 1 জুলাই থেকে বিরোধ থাকার কারণে তোমাদের সঙ্গে প্যারা নিতে হয় না। না না, আপনার এসিআর হবে ঠিকঠাক করে দিচ্ছে। এই মনে করেন যে এখানে তো প্রতিস্বাক্ষরকারী ডিউরেশন নেই, গেজেটে কি আছে? আছে তো স্যার প্রতিস্বাক্ষরকারী বিবেচ্য বছরে অনুবেদনকারীর অধীনে চাকরির পূর্ণ মেয়াদ, প্রতিস্বাক্ষরকারীর অধীনে পূর্ণ মেয়াদ আছে এখানে? 11তে আছে, তাহলে তো প্রতিস্বাক্ষরকারীর বিষয় এখানে নাই। কি আপনি তো অনুবেদনকারী ইউর কনসার্ন, এখানে অনুবেদনকারীর অধীনে কতদিন সেটা আপনি বলবেন। অনুবেদনকারীর অধীনে আপনি 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, তাই না? কিন্তু প্রতিস্বাক্ষরকারীর অধীনে 1 জানুয়ারি থেকে নভেম্বরের 30, তো ওটা লেখার জায়গা পড়ে ডিউরেশন, এটা তো আমি করতেছি বিবেচ্য বছর 24 সালে, আর প্রতিস্বাক্ষরকারী থাকবে হলো এইখানে আপনি
এখানে আপনি মনে করেন যে 5 বছর তার অধীনে আছে 2015 সাল থেকে 30শে নভেম্বর 2024 30শে নভেম্বর মতো রিটায়ারমেন্ট যেদিন সেই বছর সেটা তো এখানে দিবেন। ওটা সেটা তো ভুল করছে, সেটা তো ডিউরেশন দেয়নি, 24 সালেরটা দিছে, 23 সালেরটা দিছে মনে হয়। স্যার আমি এক্সটেন্ড বাড়াই দিছি এক মাস, মানে আমার 30 নভেম্বর পর্যন্ত ছিল। তাকে এইখানে হ্যাঁ স্যার এই টাইম পিরিয়ডে হ্যাঁ কত থেকে কত দিচ্ছেন বলেন? স্যার 1 জুলাই থেকে মানে স্যার এক্সটেন্ড করে 30 নভেম্বর দিল। ওটা কোন সাল? 24 সাল। তা আমি ওটাই তো বলতেছি ইট ইজ রং। ওখানে তো ওই বছরের না, এখানে দিতে হবে ডিউরেশন 5 বছর, 4 বছর, 3 বছর। জুলাইয়ের 1 তারিখে যদি এটা হয় তাহলে স্যার আমি যদি এক মাস এক্সট্রা লিখে দিই তাহলে স্যার এটা গ্র্যাজুয়েট হয়ে যাবে। আপনি বলতেছেন এই 6 মাসের কথা? সরি, আমি হচ্ছে অনেক বছর থাকে। বিষয় হচ্ছে ওনারা জয়েন করছে আপনি কেন মিথ্যা কথা লাগবেন? ওখানে তো গেজেটে বলাই আছে কোনো মিথ্যা কথা বলা যাবে না। এবং ও প্রতিষ্ঠানগুলোকে গাধার হচ্ছে দেখবে যে আমার অধীনে ও দেখবে, ওকে দেখার বলা আছে যে ও আমি যে আমার যে কদিন চাকরি সেই কদিন দেখছি তবে স্বাক্ষর দেবে, না স্বাক্ষর না দিয়ে ফালা দিবে, সে ঢেলতে ফালা দিবে। আপনি কেন তার অধীনে আপনি চাকরি করেন? আপনি কেন মিথ্যা কথা বলতেন? আপনি 1 জুলাই থেকে 30 নভেম্বর লিখবেন এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আর অনুবাদনকারীর ক্ষেত্রে আপনি লিখবেন 1 জুলাই থেকে 31 ডিসেম্বর, যেহেতু সে আছে। আপনি তো যে যা আছে সে সত্য কথা বলবেন এবং টোটাল ডিউরেশন তার 6 মাস। আপনি মিথ্যাতে কেন লিখতে গেছেন আপনি? আর আপনার 1 মাস গেজেটে তো বলাই আছে। হ্যাঁ বলেন। স্যার আমার অনুবাদনকারী এবং প্রশিক্ষণকারী দুজনেই ধরেন কথার কথা যে নভেম্বর মাসে রিটায়ারমেন্টে চলে গেল বা এক্সিডেন্টে মারা গেল, হ্যাঁ কথা কথা ঠিক রিটায়ারমেন্টে চলে গেল, সেক্ষেত্রে আমি যখন ডিসেম্বরে বা জানুয়ারিতে আমার এসিএস সাবমিট করব তখন আমার মানে প্রশিক্ষণকারী করবে বা অনুবাদনকারীকে ওরা দুজনই থাকবে, ডাক যোগে পাঠিয়ে দিবেন। আপনি অনুমোদনকারী পাঠাবেন, অনুমোদনকারী ডাক যোগে অ্যাকনলেজমেন্ট ওটা সিল দিয়ে রেখে দিবেন, ওটাই হবে। এই পিআরএল পর্যন্ত তার যে পিআরএল 1 বছর ওই পর্যন্ত সে লিখতে পারে, এরপরে আর পারবে না। বুঝতে পারছেন? অর্থাৎ ওর যদি 30শে নভেম্বর পিআরএল হয়, পরের বছরের 30শে নভেম্বর মতো লিখতে হবে, কিন্তু তার বার আছে এপ্রিলের পরে পারবে না। এপ্রিল, বুঝতে পারছেন? স্যার আমরা কি ওনার অধীনে চাকরি করতেছি কি স্যার? ওনার অধীনে কি চাকরি করতেছি স্যার? 30 নভেম্বর স্যার রিটায়ার হয়েছে। আমাদের কারো এসিআর হয়নি, আমারও হয়নি। না, এখানে হলো তোমার তো বার্ষিক প্রতিবেদন দিচ্ছে স্যার হয়নি, বাদ। আমার তো উল্টাপাল্টা করছি, বাদ যদি মারা যায়, বাদ সবগুলো বাদ। সেক্ষেত্রে আপনি সবাই হাতে হাতে নিয়ে দিতে পারবো। অনুবেদনকারী তো দিয়েই দিছে, মারা যদি যায় তাহলে এখন ও লিখবে যে অনুবেদনকারী লিখবে যে প্রতিস্বাক্ষরের দরকার নেই, মারা গেছে, অথবা এটা ক্লিয়ার কোনো কথা বলা নেই, মানে বলা আছে পিআরএল-এ গেলেও সে লিখতে পারবে এই 24 সালেরটা। হ্যাঁ, মারাটা কখন গেছে? মানে মারাটা কখন গেছে? যদি আপনার 3 মাস আপনার এসিআর হওয়ার পরে যদি মারা যায়, এসিআর হওয়ার আগে মারা গেলে তো আর লাগবেই না। মনে করেন যে জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাসের কম, মানে মার্চের 15 তারিখ মারা গেছে, তাহলে সে তো আর এসিআর লিখতে পারবে না। কিন্তু অনুবেদনকারী আছে 1 বছর, অনুবেদনকারী তো লিখবে, প্রতিস্বাক্ষরের দরকার নাই তো, কারণ প্রতিস্বাক্ষর করে তো 3 মাস হয় নাই, মারা গেলে তো অসুবিধা নেই। হ্যাঁ, পোলাপাইন দুষ্ট আমার এখানে। আচ্ছা কারণ আচ্ছা, এই যে এখানে কি বলছে দেখেন, এখানে কি বলছে, এটা বলার পরে তার অন্য কথা বলার কোনো আবশ্যকতা নেই। এখানে তো ক্লিয়ার বলছে যে অনুবেদনকারী কোনো অবর্তমানে করবে না, মানে দুজনেই মারা গেছে, যে
মৃত্যুবরণ করলেন, কারাগারে আটক থাকে, দুজনই কারাগারে আটক, সাময়িকভাবে বরখাস্ত। কারণ এখন যে যোগ শুরু হয়েছে 5ই আগস্টের পরে, সমানে জেলে যাচ্ছে, অপসারিত হলে, চাকরি হইতে বরখাস্ত হলে, এই যে কারণ বলা আছে, তখন আপনি কি বলবেন? উভয় ক্ষেত্রে নিম্নত ঘটে, বিষয়টি তথ্য প্রমাণ সহ উল্লেখ করুন। এভরিথিং শুড বি বেসড অন এভিডেন্স। এভিডেন্স ছাড়া মুখে মুখে বলে দিলেন হবে না। এভিডেন্স, ও আসলে কারাগারে আছে কিনা উল্লেখ হলে অনুবেদনাধীন কর্মচারী ডোসিয়ার সংগ্রহের পদ্ধতি এসিআর থাকে নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ, নির্ধারিত মানে 31শে জানুয়ারির ভিতর আপনি লিখিত জানাবেন যে আমার বস, তার বস কেউ নাই, এই কারণে। তখন ওই কর্তৃপক্ষ ডোসিয়ার তো কেরানি ডিজি বার্ডের সাথে কথা বলবে, ওর নাই মানে যে এটা রুলারের সাথে কথা বলবে, স্যার এই ঘটনা। তখন সে বলে দেবে যে এই মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই হল তার অনুবেদনকারী। তখন কারাগারে থাকলে কি তথ্য প্রমাণ দেবে? কারাগারে আপনি অফিস আদেশ দিচ্ছে না যে কার কার জেলে ভরে নিয়েছে, পেপারে আসতেছে, গেজেট আসতেছে, গেজেট ছাড়া তো জেলে যাবে না। আপনি গেজেট দিয়ে দিবেন, আপনাকে তো সব কিছু এভিডেন্সিয়াল। আপনি যদি এমনি বলেন যে আমার পা ভেঙে পড়ে আসি এই জন্য আমি এসিআর দিইনি, তাহলে সার্টিফিকেট করি, ডাক্তারের সার্টিফিকেট দিতে হবে। হ্যাঁ, অথবা অন্য কোনো কারণে যদি হয় যে ফ্লাইট লেট, যে তারা কোনো না কোনো ওই এভিডেন্স থাকে, তখন তো ডাক্তারের এভিডেন্স না, যে যে ক্ষেত্রে যে কারণে সেই কারণে সার্টিফিকেট দিতে হবে। এটার পরে যদি আপনারা বলেন তাহলে তো তাহলে এটা পড়ায়, তার মানে ইউ আর নট অ্যাটেন্টিভ ইন দ্যাট টাইম, সো বেটার। কারণ একটা এত বড় গেজেট এত সময় কনসেন্ট্রেট করাটা আমিও পারি না। বেটার টু গো থ্রু দ্য গেজেট। ইউ হ্যাভ এ গেজেট, you have handbook, you have to go through again and again, internalize the whole story, then everything will be clear. এখানে আমি আসছি যে ফাইন টিউনিং করাবো, যে ভুল, যেমন ওখানে ডিউরেশন দিতে হবে, 6 মাস হলে 6 মাসের ডিউরেশন মানে তো এই না আপনি যদি 5 বছর তার অধীনে চাকরি না করেন আপনি ডিউরেশন মানে 5 বছর দিবেন, 3 বছর নো, আপনি যদি তার অধীনে জুলাই 5 মাস হয় 5 মাসই দিবেন। কি 5 মাস তো এন্ডেড এসিআর লেখা 3 মাস এন্ডেড। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।